আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। সাবেক পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিএমপি জনসংযোগ এবং গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ জানায়, ডিবির একটি দল রোববার বিকেল থেকে সাবের হোসেন চৌধুরী গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাকে আজ আদালতে তোলা হতে পারে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মোহাম্মদ আজিজুর শহীদ এই তথ্য নিশ্চিত করেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোবহান আনভির সহ তাদের পরিবারের ৮ জন সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের ৪ জন ছেলে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এছাড়াও সিনিয়র সাংবাদিক মুন্নি সাহার ব্যাংক হিসাব তলব করেছে সংস্থাটি। নির্ভুল এবং সতর্কতার সাথে যাচাই বাছাই শেষেই শহীদদের নামের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান সিংহ। রোববার রাজধানী যাত্রাবাড়িতে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, পতিত সরকারের দোসররা রাষ্ট্রের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মত বিনিময় সভায় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির হোসেন পাটোয়ারি আন্দোলনে নিহতদের চিকিৎসা এবং নিহত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। মত বিনিময় সভায় বক্তারা আরও বলেন, নতুন বাংলাদেশে সবাই বিভাজন ছাড়া বসবাস করতে চায়। পতিত সরকারের আমলে যারা গুম খুন করেছে তাদের বিচারের আওতায় আনারও দাবি জানান বক্তারা। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্লাবিত হচ্ছে শেরপুরের নতুন নতুন এলাকা। ডুবে গেছে ২ শতাধিক গ্রাম। বিভিন্ন উপজেলায় পানিবন্দী ২ লক্ষাধিক মানুষ। পানিতে ডুবে শেরপুরে এ পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। তলিয়ে গেছে ৭৫০ হেক্টর জমির আমন। অন্যদিকে বন্যায় ময়মনসিংহে প্লাবিত হয়েছে অর্ধ শতাধিক গ্রাম। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ঘরে বাইরে চারদিকে পানি। ভয়াবহ বন্যায় ভাসছে খাল, বিল, নদী আর পাহাড় জঙ্গলে ঘেরা শেরপুর। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় বেড়েই চলেছে বানের পানি। বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসীরা। তলিয়ে আছে রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি। পানি উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। এ জেলায় বানের পানিতে ডুবে এ পর্যন্ত মৃত্যু ২ ভাই সহ ৭ জনের। ৩০ থেকে ৪০ বছর বয়স হয়েছে, আমরা এরকম বন্যা দেখি না। বন্যায় রাস্তাঘাট সব তলে গেছে গা, হাজার হাজার একর জমিন সব পানির নিচে গেছে গা। আমন ধান নষ্ট হয়েছে, বিদ্যুৎ নাই, গরম পানি বন্দি, আমরা খাবার বিশুদ্ধ পানি নাই। ডুবে আছে সব, চুলা, নলকূপ। নেই সুপেয় পানি, খাবারের তীব্র সংকট। শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর বাঁধের ৪টি স্থানে ও নালিতাবাড়ির চিল্লাখালী নদীর বাঁধের ২টি স্থানে ভাঙন। বাঁধ ভেঙে গেছে ভোগাই নদীর কয়েকটি স্থানেও। পানি ঢুকে পড়েছে নালিতাবাড়ি, ঝিনাইগাতি, নকলা, শ্রীবর্দী এবং শেরপুর সদরের ৪০টি ইউনিয়নে। আমরা ধার দেনা করে ক্ষেত খোলা লাগাইছি, এখন সব বন্যায় খাই গেতেছে পাহাড়ি ঢলে। এখন কিভাবে কি চলবো, কি সমাচার, ভালো আল্লাহই জানে। হঠাৎ করে ভেঙে যায়, ভোগাই নদীর পার ভেঙে যায়, একবারে জাহা মেরে পানি আয় পড়ছে আত্মাহা। এই মুহূর্তে মানে কোনো কিছু সামলানোর মতন নাই। ময়মনসিংহের ধোবাউড়ার টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নেতাই নদের বেশ কয়েকটি জায়গায় বাঁধ ভেঙে উপজেলায় প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। ১৯৮১ সালের পরে বোধহয় এই এলাকার মানুষজন এত বড় বন্যার সম্মুখীন হয়নি, যে কারণে আমাদের এখানে আশ্রয় কেন্দ্রগুলিতে আসলে মানুষের উপস্থিতি কম, তারা অভ্যস্ত না। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, ভেঙে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ।
বন্যার্তদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক দল, তবে অনেক প্রান্তিক অঞ্চলে এখনো পৌঁছায়নি ত্রাণ। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে দেশের পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় 14,500 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, সরকারের পক্ষ থেকে সমন্বয় না থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে। আগামী দিনে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি এবং খাদ্য নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ সিপিডির। মেজবা হাসানের রিপোর্ট। ভারত থেকে কোনো পূর্বাভাস না থাকা ও প্রবল বর্ষণে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ, মৃত্যু হয় অর্ধশতাধিক মানুষের। এমন বাস্তবতায় বন্যায় ক্ষয়ক্ষতি পুনর্বাসন প্রক্রিয়া কি হতে পারে তা তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়লে অবধারিতভাবেই আমাদের মূল্যস্ফীতিতে তার একটা প্রভাব পড়তে পারে। সরকারের উচিত সেই সংক্রান্ত আসলে একটা তাৎক্ষণিক তড়িৎ ভিত্তিতে ওনাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সংস্থাটি বলছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও ব্যক্তি খাতে। আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। উজান থেকে আকস্মিক পানি আসা ও ত্রাণ কার্যক্রমে খানিকটা সমন্বয়ের অভাবকে বন্যায় এত ক্ষতির মূল কারণ হিসাবে চিহ্নিত করেছেন তারা। সরকারেরই বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, তাদের এটা একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয় থাকে, এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার, এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে। 56 জনের মৃত্যু কিন্তু অনেক বেশি। সুতরাং আগামী দিনে একটা বড় ইন্ডিকেটর হবে এমন সিস্টেম করা যাতে ক্ষয়ক্ষতি হোক কিন্তু মৃত্যু ঝুঁকি যাতে আরো কমিয়ে আনা যায়, এরকম ধরনের সিস্টেম আমাদেরকে চিন্তা করতে হবে। দেশে এমন দুর্যোগ বারবার আসতে পারে জানিয়ে আগেভাগেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন সিপিডির বিশেষজ্ঞরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। পাহাড়ি এবং বাঙালিদের মাঝে চলমান সহিংসতার কারণে 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। রোববার জেলা প্রশাসকের এক নির্দেশনায় পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বান্দরবান এবং খাগড়াছড়িতেও 24 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এদিকে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এবছর 3 পার্বত্য জেলায় কঠিন চিবরদান উৎসব উদযাপন না করার সিদ্ধান্ত নিয়েছে পার্বত্য চট্টগ্রাম সম্মিলিত ভিক্ষু সংঘ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করায় লালমনিরহাট জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্তুম উর্মিকে ওএসডি করা হয়েছে। ওই ম্যাজিস্ট্রেট শনিবার ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তার স্ট্যাটাসের লক্ষ্যে অনড় ছিলেন। এই ঘটনায় প্রথমে তাকে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে বদলি করা হয়, পরে তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চামড়াজাত পণ্য বিদেশে রফতানি করতে সরকার সব রকমের সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার ট্যানারি এবং চামড়া শিল্প সংশ্লিষ্টদের সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলছি না, এটা চামড়াটা একটা বড় একটা স্কোপ এবং তাদের নানাবিধ সম্ভাবনা আছে, সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা আলাপ করেছি। তাদের যে ট্যানারিটা শিফট করা হয়েছে সাভারে, সেটার আপনার এনভায়রনমেন্টাল প্ল্যানগুলো এবং তাদের অর্থায়ন এবং তাদের চামড়া যে সার্টিফিকেশন যেগুলো দরকার বাইরে যেতে হলে, এইগুলো নিয়ে আলাপ করেছি। মোট কথা আমরা চামড়া শিল্প এবং চামড়াজাত দ্রব্য ফুটওয়্যার থেকে শুরু করে সেটা সম্ভাবনা এবং এক্সপোর্ট, এটা যেন একটা বড় একটা এক্সপোর্ট এসে সেক্টর হিসেবে পরিগণিত হয়।
এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।